সুফিয়ানের ফোন কাটতেই মাটিতে ধপ করে বসে ছোট্ট বাচ্চার ন্যায় শব্দ করে কেঁদে উঠল সারফরাজ। আজ প্রথম সুফিয়ান চৌধুরীর নাম শুনেই তার ভয় করছে। মানুষটার সামনে কিভাবে দাঁড়াবে সেই ভয়ে শিউরে উঠছে এই সাহসী মানব। সুফিয়ান চৌধুরীর আদরের মেয়েকে সারফরাজ এই দূরদেশে এনে হারিয়ে ফেলেছে। এই কথা কিভাবে জানাবে সে সুফিয়ান চৌধুরীকে? সারফরাজ মাথার চুল খামচে ধরে মাটি থেকে কোনো মতে উঠে দাঁড়ালো। এরপর চোখে মুখে হিংস্রতা ফুটিয়ে ছুটল ড্যানিয়েলের কাছে। ডেভিন এখনও ড্যানিয়েলকে বাঁচিয়ে রেখেছে, প্রাণে মারেনি, কিন্তু পাশবিক নির্যাতন সহ্য করতে না পেরে ড্যানিয়েল বারবার মৃত্যুর ভিক্ষা চাচ্ছে। ডেভিন যখন ড্যানিয়েলের দাঁত তুলে ফেলার জন্য প্লায়ার্স নিয়ে তেড়ে এলো, এমন সময় সেখানে প্রবেশ করলো সারফরাজ। রক্তাক্ত ড্যানিয়েলকে দেখে সারফরাজের বিন্দুমাত্র মায়া হলো না। সে ড্যানিয়েলের চুলের মুঠি চেপে ধরে হিস হিস করে বলে উঠল, রুদ্ররাজ কোথায়? ড্যানিয়েল সারফরাজের প্রশ্নে চমকে উঠল। এরপর ভাঙা গলায় বলে উঠল, আই ডোন্ট নো। ড্যানিয়েলের জবাবের সাথে সাথেই ড্যানিয়েলকে সজোরে লাথি বসালো সারফরাজ। লাথি খেয়ে শব্দ পর্যন্ত করতে পারল না ড্যানিয়েল। সারফরাজ ড্যানিয়েলের গলা চেপে ধরে গর্জে জিজ্ঞেস করল, তুই জানতিস রুদ্ররাজ রূপকথাকে কিডন্যাপ করে নিয়ে যাবে? ড্যানিয়েল উত্তর করবার আগেই সারফরাজ ড্যানিয়েলের চোখের ভাষা পড়ে নিল। তার মানে ড্যানিয়েল জানত রুদ্ররাজ নিয়ে যাবে রূপকথাকে। সারফরাজ ড্যানিয়েলকে অসহায় গলায় বলে উঠল, তোকে আমি প্রাণ ভিক্ষা দেব ড্যানিয়েল। জীবনের প্রথম কাউকে আমি মৃত্যুর দুয়ার থেকে ফেরত পাঠাবো। বিনিময়ে বল রুদ্ররাজ কোথায়? সারফরাজের সাথে দীর্ঘ বছর ধরে কাজ করে আসছে ড্যানিয়েল। সে জানে সারফরাজ কখনো কথার হেরফের করে না। এক কথার মানুষ সারফরাজ, কাউকে মিথ্যা আশ্বাস পর্যন্ত দেয়নি সে কোনোদিন। ড্যানিয়েল যদি তাকে সবটা বলে দেয়, তবে নিশ্চয়ই সারফরাজ তাকে এই নরক থেকে মুক্তি দেবে। ভালোবাসার মানুষ বলে কথা। নিজের জীবন ফিরে পাবার খুশিতে চকচক করে উঠল ড্যানিয়েলের চোখ। সে কোনো মতে গুঙিয়ে বলে উঠল, আপনার মা যেখানে বন্দি ছিল। সারফরাজ বুঝে গেল ড্যানিয়েল কি বলতে চাইছে। রুদ্ররাজ ক্যালিফোর্নিয়া ছেড়েছে রূপকথাকে নিয়ে। সারফরাজ কপাল স্লাইড করে কিছু ভাবল। এরপর বাঁকা হেসে ড্যাভিনকে বলে উঠল, কিল হিম। সারফরাজকে ওয়াদা ভঙ্গ করতে দেখে চিৎকার করে উঠল ড্যানিয়েল। সে পাগলের মতো বলতে আরম্ভ করলো, আপনি আমাকে বাঁচিয়ে রাখার প্রমিস করেছেন, এভাবে কথার বর খেলাপ করতে পারেন না আপনি। সারফরাজ ঠোঁট উল্টে কাঁধ উঁচিয়ে বলে উঠল, তুইও প্রমিস করেছিলি কখনো আমায় ধোকা দিবি না, কিন্তু তোর ধোকা তো আমার জান বের করে নিয়ে গেছে রে ড্যানিয়েল। তোকে বাঁচিয়ে রাখলে কবে না আমার আবার মরণ হয়। তার চেয়ে বরং তুই মর। হ্যাপি জার্নি, গুড বাই। বলেই হনহন করে বেরিয়ে এলো সারফরাজ। এরপর লুইস আর ইয়ংকে আদেশ দিল, ক্যাপ্টেন লিওকে জেট রেডি করতে বলো, আর আমার মাকে তৈরি করো। দেশে যাচ্ছি আমরা, এবার একেবারে বউ নিয়ে ফিরে আসবো, তার আগে না। ঘুটঘুটে অন্ধকার এক কক্ষ, তাতে নেই এক ফোঁটা আলো চলাচলের পথ। আলো তো দূর, এক বিন্দু বাতাস পর্যন্ত বইছে না। ভ্যাপসা গরমে শরীরে জ্বালাপোড়া করছে। মনে হচ্ছে শরীরের মাংস খুলে পড়ে যাচ্ছে। প্রচণ্ড পিপাসায় গলাটাও চৌচির হয়ে ফেটে উঠছে। ক্লান্ত রূপকথা বার কয়েক ফাঁকা ঢোক গিলে গলাটা ভেজানোর চেষ্টা করল, কিন্তু জ্বরের কারণে মুখটা আঠালো হয়ে আছে। জিভের অগ্রভাগ দিয়ে শুষ্ক ঠোঁটজোড়া লেহন করে বহু কষ্টে আওড়ালো, পানি। বদ্ধ কক্ষে রূপকথার গলার স্বর নিজের কাছে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। ঝাপসা নিভু চোখে নিজের অস্তিত্ব বোঝার চেষ্টা করলো রূপকথা, কিন্তু কিছুই ঠাহর করতে পারল না। বদ্ধ কক্ষের ঝাপসা গন্ধ তার মস্তিষ্কে জানান দিল দীর্ঘদিন এখানে কারোর আসা যাওয়া নেই। নিজের মন্দ ভাগ্যের উপর তাচ্ছিল্য হাসল রূপকথা। বেচারা সারফরাজ কোথায় না তাকে খুঁজে বেড়াচ্ছে, অথচ সে কোথায় বন্দী। রুদ্রের এই নোংরামো দেখে রূপকথার আকাশসম ঘৃণা পেল রুদ্রের উপর। এটা মানুষ কি করে এতটা নিকৃষ্ট হতে পারে রূপকথা জানে না। মনে মনে অগণিত অভিশাপ ঝাড়ল রুদ্রের উপর সে। এরপর ঢুলু ঢুলু দুর্বল শরীরে অন্ধকার হাতড়ে ঘরের আনাচে কানাচে হাত বুলালো দরজা খুঁজে পাবার উদ্দেশ্যে। এমন সময় কারোর জুতার খুটখুট শব্দ পাওয়া গেল। চতুর রূপকথা ঝটপট অন্ধকার হাতড়ে শক্ত চৌকিটায় এসে শুয়ে চোখ বুঝে রইল। কেউ হ্যাচকা টেনে দরজা খুলল। দরজা খুলতেই সূক্ষ্ম আলোক রশ্মি এসে কক্ষ আলোকিত হলো। মানুষটা সেই আলোতে রূপকথাকে দেখল। এরপর ফোনে কাউকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলে উঠল। ওপাশ থেকে উত্তর এলো, খিদে পেলে ঠিকই উঠবে, তুমি নিজের কাছে যাও। লোকটি দরজা টেনে বন্ধ করে বাইরে বেরিয়ে গেল। মুহূর্তেই আলোকিত কক্ষ আবার অন্ধকারে নিমজ্জিত হলো। মানুষটার মুখের চট্টগ্রামের ভাষা শুনে রূপকথার চোখ কপালে উঠল। বিক্ষিপ্ত মস্তিষ্ক আন্দোলন করে বলে উঠল,
হ্যাঁ, এটা বাংলাদেশ। ক্যালিফোর্নিয়াতে প্রচণ্ড শীত, অথচ এখানে গরমে দম বন্ধ হয়ে আসছে। তাছাড়া নিশ্চয়ই ক্যালিফোর্নিয়ার সাদা চামড়ার বিদেশিরা ইংরেজি ফেলে চিটাগাংয়ের ভাষা বলবে না। কিন্তু রূপকথাকে কোথায় রেখেছে রুদ্ররাজ? আর সারফরাজি বা তাকে খুঁজে পাবে কিভাবে? বিকেলবেলায় বাংলোর গার্ডেনে বসে আকাশের পানে তাকিয়ে নানান ভাবনায় মজেছেন সুফিয়ান চৌধুরী। সারফরাজকে আজ দুদিন ধরে ফোনে পাওয়া যাচ্ছে না। রূপকথার ফোনটাও বন্ধ। মেয়েটার কি অবস্থা সেটাও জানতে পারছে না। মনের ভেতরে কেমন কু গাইছে সারাক্ষণ। কারো কিছু হলো? রূপকথা বা সারফরাজ ঠিক আছে তো? কমিশনার সাহেব, আকস্মিক কারো ভরাট গলায় ধ্যান ছেড়ে বেরিয়ে সামনে তাকালেন সুফিয়ান চৌধুরী। সামনে বিধ্বস্ত সারফরাজ দাঁড়িয়ে। ছেলেটার চোখ দুটো কেমন অসহায়। চকচকে মুখটায় খোঁচা খোঁচা দাড়ি আর কেমন মলিনতা। চুলগুলো উস্কো খুস্কো। সুফিয়ান চৌধুরী চট করে উঠে দাঁড়িয়ে সারফরাজের কাছে এসে কপাল কুঁচকে ব্যস্ত গলায় ডাকলেন, সারফরাজ, কি অবস্থা করেছিস নিজের? আর হঠাৎ দেশে রূপকথা কোথায়? সারফরাজ অসহায় চোখে সুফিয়ান চৌধুরীর হাত চেপে ধরে বলে উঠল, আমি আমার জীবনের শেষক্ষণ করতে এখানে এসেছি কমিশনার সাহেব। এরপর আমি সত্যি ভালো হয়ে যাব। আমি ভালো হয়ে গেলে আপনার মেয়েকে আমার হাতে তুলে দেবেন। বিশ্বাস করুন, আমি সত্যি ভালো মানুষ হয়ে যাব। বলেই সুফিয়ানকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল সারফরাজ। এবার ভয় পেলেন সুফিয়ান চৌধুরী। সারফরাজ কাঁদবার ছেলে নয়, নিশ্চিত সাংঘাতিক কিছু ঘটেছে, যার জন্য এভাবে ভেঙে পড়েছে ছেলেটা। সুফিয়ান সারফরাজের পিঠ হাতড়ে আশ্বস্ত করলেন, আচ্ছা, রূপকথাকে বিয়ে দেব তোর কাছে, তার আগে বল হয়েছে এটা কি? সারফরাজ সুফিয়ান চৌধুরীকে আরেকটু শক্ত করে ঝাপটে ধরে বলে উঠল, রুদ্ররাজ রূপকথাকে হসপিটাল থেকে তুলে ক্যালিফোর্নিয়া থেকে সুভান চৌধুরীর হাবিলিতে নিয়ে এসেছি কমিশনার সাহেব। কথাটি বজ্রপাতের ন্যায় সুফিয়ান চৌধুরীর উপর পড়ল। সে সারফরাজকে নিজের থেকে ছড়িয়ে বলে উঠল, কি বলছিস তুই? আমি সত্যি বলছি। বলেই তীব্র অপরাধ বোধ থেকে মাথা নিচু করে ফেলল সারফরাজ। সুফিয়ান চৌধুরী শক্ত হয়ে পাথরের ন্যায় দাঁড়িয়ে রইলেন। এই কথা রেখা জানলে নির্ঘাত মরে যাবে। সুফিয়ান ইতোমধ্যে রুদ্ররাজের নোংরামি সম্পর্কে জেনেছেন। ছেলেটা মানুষ কম, জানোয়ার বেশি। অবশ্য যার রক্তই পশুর, সে আবার মানুষ হয় কি করে? সুফিয়ান চৌধুরীর ভয়ার্ত চোখে সারফরাজের পানে তাকিয়ে শুধালো, আমার মেয়েটা বেঁচে আছে তো? সারফরাজ মাথা ঝাঁকিয়ে বলে উঠল, বেঁচে আছে। রূপকথাকে মারার জন্য নেয়নিও। আমাকে চূড়ান্ত ঘায়ল করতে রূপকথাকে তুলে নিয়ে গেছে সে। রুদ্র জানে রূপকথা আমার সবচেয়ে বড় দুর্বলতা। আমার মাকে ছাড়া আমি অল্প অল্প করে বাঁচতে শিখেছিলাম কমিশনার সাহেব, কিন্তু আপনার মেয়েকে ছাড়া আমি বাঁচতে পারছি না। আপনার মেয়ে আমার অভ্যাস হয়ে গেছে। আমি ঠিকমতো শ্বাসটাও নিতে পারছি না। এই দেখুন, আমার বুকে কত কষ্ট হচ্ছে। নিজের কাছের মানুষ হারিয়ে ফেললে কেমন লাগে সারফরাজ? বুকটা বুঝি কষ্টে ফেটে যাচ্ছে, তাই না? ব্যথা সহ্য করতে পারছিস তো? কলিজা পুরে খক হচ্ছে না? রুদ্রের পাঠানো মেসেজখানা দেখে হাতের ফোনটা দূরে ছুঁড়ে মারল সারফরাজ। দামি ব্র্যান্ডেড অনুভূতিহীন ফোনখানা শক্ত টাইলসে বাড়ি খেয়ে খান খান হলো। সেই টুকরো টুকরো চূর্ণ ফোনের পানে তাকিয়ে চুল খামচে ধরে গর্জন করে উঠল সারফরাজ, তোকে আমি পিষে ফেলবো রুদ্ররাজ, জাস্ট পিষে ফেলবো। আমার ধৈর্য নিয়ে খেলা করার স্বাদ তোকে আমি মিডিয়ে ছেড়ে দেবো। এতদিন বহুবার ক্ষমা করেছি তোকে। ভালো হবার 1000টা চান্স মিস করে গেছিস তুই। আর না, আমার চোখের দৃষ্টি কতটা ভয়ঙ্কর এবার হরে হরে টের পাবে তুই। সারফরাজের কথা শেষ হবার আগেই দ্বিতীয় ফোনটায় নোটিফিকেশন সাউন্ড হলো। সারফরাজ নিজের রাগ দমিয়ে ফোনটা হাতে নিতেই কলিজায় কামড় দিয়ে উঠল। অবচেতন রূপকথার ছবি স্ক্রিনে ফেসে আছে। রূপকথার কপালের কাছে আর ঠোঁটের কোণে রক্ত জমাট বাঁধা, গালে কালশিটে দাগ, চেহারা মলিন। দেখে মনে হচ্ছে দেহে প্রাণ নেই। রূপকথার এহেন অবয়বে সারফরাজের বরফ নীল চোখ দুটো ছলছল করে উঠল। চোখের কোণ বেয়ে অল্প জলও গড়ালো। সারফরাজ নিজের ব্যথিত অনুভূতির সমাধিস্থ করতে না করতেই বার্তা এলো, আমার সাথে টক্কর দিয়ে তুই ভুল করেছিস সারফরাজ। তোর অন্যায়ের ক্ষমা হবে আমার পায়ের তলায় নিচের জীবন বিসর্জন দেওয়ার মাধ্যমে। যদি বেশি চালাকি করার চেষ্টা করেছিস তবে তোর পাখি কোরবানি হবে আমার হাতে। হয় সমস্ত প্রপার্টি, ক্ষমতা, ব্যবসা আর দম্ভ আমার হাতে তুলে দিয়ে পরাজয় স্বীকার করবি, নয়তো তোর প্রাণ বিনিময় করে আমায় খুশি হবি। কিন্তু এটা ভাবিস না রূপকথা তোর, রূপকথা একান্তই আমার। তোর থেকে রূপকথাকে কেড়ে নিয়ে আমার বড্ড আনন্দ হচ্ছে। ফাইনালি তোকে চারদিক থেকে চেক দিতে পারলাম। এবার শুধু তোর চেক কাটানোর পালা।
লাস্ট চেকমেট আমিই দিব। তুই চারপাশ থেকে আমার হাতে বন্দি সরফরাজ। পালানোর পথ সব বন্ধ। রুদ্রের বার্তার ফিরতি উত্তর পাঠাতে চাইল সারফরাজ, কিন্তু রূপকথার শঙ্কায় মুখের ভাবটুকুন বের করল না। অগ্নি দৃষ্টি দিয়ে বার্তাখানা বারবার নজর বোলালো সারফরাজ। এরপর শক্ত কালচে লাল ঠোঁট কামড়ে ধরে ক্রোধ নিবারণ করল। ক্রোধের মাত্রা বোধহয় অনেক বেশি। ধারালো দাঁতের পিষ্টনে মুহূর্তেই নিম্নভাগের ঠোঁট কেটে রঞ্জন ধারা গড়ালো। হাতের উল্টো পিঠে সেই লোহিত ধারা সারফরাজ মুছে বলে উঠল, যা আমার তা একান্তই আমার। তাতে হাত দেওয়া তো দূর, সামান্য চোখের নজর দিলেও আমি বরদাস্ত করব না। তোর চোখ আমি তুলে নিয়ে অ্যাঞ্চেলোকে দিয়ে খাওয়াবো। তুই আমার জন্য একটু অপেক্ষা কর রুদ্র, জাস্ট রাতটুকু। বলেই উঠে দাঁড়ালো সারফরাজ। এরপর ছুটল মায়ার কক্ষে। উদ্ভ্রান্তের ন্যায় ডেকে উঠল। উত্তপ্ত ভ্যাপসা দাবদাহ ভাদ্রের রাত। আকাশের চাঁদটা ক্ষয় হয়ে গিয়েছে 2-3 দিন আগে। হয়তো আজ অমাবস্যা। আধারের ঘনত্বে 1 হাত দূরের বস্তু পর্যন্ত দেখা যাচ্ছে না। সুবহান চৌধুরীর বিশাল ভুতুরে হাভেলির ভাঙা মরিচে ধরা লোহার গেটটার সামনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সারফরাজ। মাথার উপরের প্রকাণ্ড বাবলা গাছটায় বসে বসে নিশাচর একটা প্যাঁচা ভয়ানক ডেকে চলেছে। অদূরের ঘন জঙ্গলটায় জোনাকের মেলা বসেছে। ঝিকমিক আলো জ্বালিয়ে এই ভয়ানক গা ছমছমে অন্ধকারটাকে দূর করতে চাইছে তারা। কিন্তু সামান্য এই পোকার এত দম আছে নাকি? হালকা বাতাসের দাপটে ভগ্ন গেটখানা ক্যাচ ক্যাচ শব্দ করে উঠল। সেই শব্দে রাতের গুমট নিস্তব্ধতা সামান্য বিঘ্ন হলো। ঝুলে যাওয়া জানালার আধ ভাঙা কাচের পাল্লাটাও কেমন অদ্ভুত শব্দে দোলে উঠল। মনে হচ্ছে কোনো অশরীরী কোনো করুণ গলায় গুমড়ে উঠছে। কিন্তু নির্ভীক হয়ে ঠায় দাঁড়িয়ে রইল সারফরাজ। সারফরাজকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থেকে নিঃশব্দে নেমে এলো অভিরূপ। এরপর তপ্ত শ্বাস ফেলে শুধালো, তুই কি শিওর রূপকথা এখানে আছে? এমন ভাঙা ভুতুরের বাড়িতে আদৌ কি কেউ থাকতে পারে? রুদ্রের মতো বিলাসবহুল জীবনযাপনকারী মানুষ এই পরিত্যক্ত নোংরা বাড়িতে থাকবে? এটা তোর বিশ্বাস হয়? আই থিঙ্ক ড্যানিয়েল তোকে মিথ্যা বলেছে। সারফরাজ বুকের কাছে দুহাত গুজে দীর্ঘশ্বাস ছুড়ল। এরপর চোখ বুঝে মনে করার চেষ্টা করল মায়ার বলা কথাগুলো। মা, আচ্ছা মা, তুমি কি আমায় বলতে পারবে তুমি কোথায় বন্দি ছিলে, বা সেই জায়গাটা দেখতে কেমন? সারফরাজের প্রশ্নে মায়া কেঁপে উঠল। চোখের সামনে ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো বিভীষিকাময় দিনগুলো। অন্ধকার এক কক্ষ, একটা ছোট শক্ত চৌকি, ছোট্ট একটা বাথরুম আর মোটা শিকল। বন্দিশালায় একবেলা মিলত ভাত। তরকারি দিয়া মোটেও নয়, সামান্য পান্তা ভাত, 1 চিমটি লবণ, একটা পেঁয়াজ আর কাঁচামরিচ। পুষ্টিহীন সেই খাবার খেয়ে শরীর তার সমস্ত তাকত হারায়, কিন্তু প্রাণে বেঁচে থাকে নির্জীবের ন্যায়। সারফরাজ মায়াকে চুপ থাকতে দেখে মায়ার হাত শক্ত করে চেপে ধরে কাতর গলায় বলল, বলো না মা, ওই ঘরটা কোথায়? মায়া কম্পিত হাহাকার মিশ্রিত শ্বাস ছুড়ে বলে উঠলেন, ঘরটাতে কখনো আলো আসে না সারফরাজ। যখন কেউ খাবার দিতে আসে তখন অল্প তির্যক আলো দেখা যায়। মাঝে মাঝে অদ্ভুত এক গন্ধ আসে, তাজা বারুদের গন্ধ। কাঠের দরজায় চাপড় দিলে বোঝা যায় দেয়ালটা ফাঁপা। মাঝে মাঝে মানুষের সম্মিলিত গলার স্বর পাওয়া যায়, যেন তার কোনো লোহার কলকবজা নাড়াচ্ছে এমন। মায়ার উত্তরে সারফরাজের বাঁকা ভ্রু সরু হলো। সে আর দাঁড়ালো না। ইয়ংয়ের কাছে মায়াকে সঁপে দিয়ে লুইস আর অভিরূপকে নিয়ে যাত্রা করলো চট্টগ্রামের উদ্দেশ্যে। কি হলো, এভাবে দাঁড়িয়ে মশার কামড় খেতে থাকবি নাকি কথা জবাব দিবি? সারফরাজের ধ্যান ভাঙল অভির দ্বিতীয় প্রশ্নে। প্রশ্নের উত্তর না দিয়েই অন্ধকারে পা বাড়ালো সারফরাজ। হতুম প্যাঁচাটা এখনো ভয়ানকভাবে ডেকে চলেছে। মনে হচ্ছে আজ ভয়ঙ্কর কিছু হতে চলেছে। কিন্তু কি হতে চলেছে আজ? অভিরূপ পেছন পেছন আসতে নিলেই হাত উঁচু করে তাকে থামিয়ে দিল সারফরাজ। এরপর ভারী গলায় বলে উঠল, বাড়ির চারপাশে দুজনে মিলে নজর রাখ, আমাকে গার্ড করতে হবে না। এই হাভেলিতে শৈশব কৈশোরের 2 মিলিয়ে 7 বছর কাটিয়েছি আমি। এখানে কোথায় কি আছে তা আমার নখদর্পণে। বলেই হনহন করে গেট মারিয়ে উঠোনের এক কোণে গিয়ে স্থির হলো সারফরাজ। এক সময়ের ফকফকে পাকা উঠোন আজ দুর্বা ঘাসের দখলে। বাড়ির চারপাশেই ঘন ঝোপঝাড়। নিশ্চিত বিষাক্ত সাপ খোপের আনাগোনা আছে এখানে। অথচ একসময় একটা পাখি পর্যন্ত উড়ে যেতে ভয় পেত এই হাভেলির উপর দিয়ে। সুবহান চৌধুরীর পরিণতিতে তাচ্ছিল্য হাসল সারফরাজ। এরপর হাতের টর্চ জ্বালিয়ে এদিক সেদিক কিছু খুঁজল। সারফরাজ জানে
হাবিলের উঠোনের দক্ষিণ পাশে একটা পাতলা ঘর আছে। সেই ঘরে ব্যবসায়ীকে উদ্দেশ্যে নানান অস্ত্র শস্ত্র গোলা বারুদ লুকিয়ে রাখত সুভান। কেউ সেগুলো কিনতে এলে সুভান নয়তো কবির গিয়ে তাদের সেসব দেখাতো। সারফরাজ কখনো যায়নি সেই ঘরে। যায়নি বললে ভুল হবে, সুভান যেতে দেয়নি। কোনো না কোনোভাবে ওই দরজার সামনে থেকে সারফরাজকে দূরে সরিয়ে রেখেছে সুভান। পাতাল ঘরের সুড়ঙ্গ মুখে একটা বিশাল বড় শিউলি গাছ ছিল। শিউলি ফুলের চাদলে সুড়ঙ্গের মুখ ঢাকা থাকত। কখনো কখনো পুলিশের কাছে কেউ গোপন খবর পাঠালেও পুলিশ তল্লাশি চালিয়ে কিছু বের করতে পারত না, কারণ কেউ কোনোদিন ঠাহরি করতে পারেনি ফুলের গালিচার নিচে যে পাপের রাজ্য অবস্থান করেছে। ধীরে ধীরে পা চালিয়ে শিউলি গাছের নিচে এসে দাঁড়ালো সারফরাজ। পায়ের কাছে টর্চের আলো ফেলতেই সারফরাজের চোখ জোড়া জ্বলে উঠল। সুড়ঙ্গ মুখে আলগা ঘাস ছড়ানো, পা দিয়ে নাড়া দিতে সেগুলো সরে গেল। রুদ্রের বোকা বুদ্ধিতে সারফরাজের উচ্চস্বরে হাসি পেল। সেই সাথে রূপকথাকে অপহরণ করার দায়ে রুদ্রের উপর জন্মালো চরম আক্রোশ। রুদ্র যদি সারফরাজের সামনে এখন উপস্থিত থাকত, তবে চোখের এই ভয়ঙ্কর আগুনে পুড়ে নিশ্চিত ভস্ম হতো। সারফরাজ হাঁটু ভাঁজ করে বসে ধাতব ঢাকনাটিতে হাত বুলালো। দীর্ঘদিন কারোর হাত পড়েনি এই সুড়ঙ্গ দরজায়। তা দরজার হাল দেখে অনুমান করা গেল। সারফরাজ শব্দহীন দরজা খুলতে চাইল, কিন্তু গুড়গুড় ক্যাচ ক্যাচ শব্দে আলোড়িত হলো চারপাশ। এক ঝটকায় সুড়ঙ্গের দরজা খুলে কোমর থেকে নিজের বন্দুকখানা হাতে নিল সারফরাজ। এরপর অন্য হাতে টর্চ নিয়ে নামলো স্টিলের জং ধরা সিঁড়ি বেয়ে। সারফরাজের প্রতিটি পায়ের ধাপ ভয়ানক শব্দ সৃষ্টি করেছে ওই বদ্ধ ঘরে। সারফরাজ যথাসম্ভব চেষ্টা করল শব্দ এড়াতে। ধীরে ধীরে সারফরাজ নেমে এলো পাতাল মেঝেতে। চারপাশে টর্চের আলো ফেলতেই চক্ষু হলো বিস্ফোরিত। এ যেন আরেক চৌধুরী হাভেলি। ভেতরে কংক্রিট আর কাঠ মিশ্রিত বড় বড় তালাবদ্ধ কক্ষ, বসার ঘরসহ দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র দিয়ে ঠাসানো। এখানে কারোর দীর্ঘ দিনের বসবাস চোখে আঙ্গুল দিয়ে টনক নড়াচ্ছে। রুদ্ররাজি যে সুভানের মৃত্যুর পর এই পাতাল ঘরের দেখাশোনা করেছে তা যেন স্পষ্ট হলো। বিস্ময়ে হতবাক হয়ে চারপাশে নজর বুলিয়ে হাতের টর্চ বন্ধ করে ফেলল সারফরাজ। টর্চের আলো নিভতেই দূরের কোণের এক ঘরের সামনে একটা জ্বলিত মশাল দেখতে পেল সারফরাজ। সেই ক্ষীণ আলো অনুসরণ করে এগিয়ে গেল সারফরাজ। কক্ষের সামনে এসে দাঁড়াতেই বাইরে থেকে তালাবদ্ধ দেখা গেল সেই ঘর। আশেপাশে চতুর নজর বুলিয়ে সারফরাজ নিশ্চিত হলো এখানে কেউ নেই, নয়তো দীর্ঘ সময় ধরে যেসব শব্দ হচ্ছে কেউ থাকলে ঠিক এসে আক্রমণ করে বসতো তাকে। রূপকথা আদৌ এখানে আছে কিনা সন্দেহ করে সাইলেন্সার লাগানো বন্দুকটি দিয়ে তালায় গুলি করল সারফরাজ। শক্ত বৃহৎ তালাখানা গুলির আঘাতে চূর্ণ হয়ে খুলে গেল। সারফরাজ দরজার ছিটকিনি খুলে ভেতরে ঢুকতেই উটকো গন্ধে নাক চেপে ধরল। এরপর হাতের টর্চ জ্বালিয়ে চারপাশে সতর্ক দৃষ্টি মেলল। টর্চের আলোতে শক্ত ভাঙা কাঠের চৌকিটায় শীর্ণ দেহের রূপকথাকে দেখে সারফরাজের শ্বাস থমকে গেল। সারফরাজ দৌড়ে গিয়ে রূপকথার পাতলা শরীর নিজের বুকে জড়িয়ে কম্পিত গলায় ডেকে উঠল, রূপকথা আমার চান। কিন্তু রূপকথা চোখ মেলে সারফরাজকে দেখল না। সারফরাজ আশেপাশে পানি খুঁজল। চৌকির পাশের ছোট টুলে একটা স্টিলের জগ রাখা। রূপকথাকে ফেলে সেই জগ হাতে নিয়ে জগে থাকা পানি রূপকথার চোখে মুখে ছিটালো সারফরাজ। এরপর ঠোঁট চেপে ধরে অল্প পানি দিল মুখে। কয়েক পল গড়াতেই চোখের পাতা নড়ে উঠল রূপকথার। নিভু নিভু দৃষ্টি মেলে তাকালো রূপকথা। সারফরাজের টর্চের ফকফকে আলো তার চোখ জ্বালিয়ে দিল। মস্তিষ্ক সজাগ হবার আগেই ভয়ে কুঁকড়ে গেল রূপকথা। সারফরাজ রূপকথাকে বুকে জড়িয়ে কপালে অসংখ্য চুমু খেয়ে কেঁদে ফেলল। এরপর অস্পষ্ট গলায় বলে উঠল, আমি এসে গেছি, আর কোনো ভয় নেই। সারফরাজের শরীরের গন্ধে রূপকথা কিছুটা স্থির হলো। এরপর সারফরাজকে দুই হাতে শক্ত করে খামচে ধরে ভয়ার্ত দুর্বল গলায় উত্তেজিত হয়ে বলে উঠল, এখানে আমার অনেক ভয় করছে, আমায় নিয়ে চলো সারফরাজ। রুদ্ররাজ আমাকে এখানে বন্দি করে রেখেছে তোমাকে কষ্ট দেওয়ার জন্য। সারফরাজ রূপকথার মাথায় হাত বুলাতে বুলাতে বলে উঠল, হ্যাঁ, আমরা বাড়ি ফিরে যাব, আমি এসে গেছি না, আর কেউ ভয় দেখাতে পারবে না তোমায়। রুদ্ররাজ আমার থেকে তোমায় আর নিতে পারবে না। আম সরি, তোমাকে হসপিটালে ফেলে আমার বাইরে যাওয়া একদমই উচিত হয়নি। রুদ্রকে এর জন্য চরম মূল্য দিতে হবে। তুমি দেখে নিও, ওকে এর চাইতেও বেশি কষ্ট দিয়ে মারবো আমি, আই প্রমিস। তাই নাকি? আকস্মিক পুরুষালী গম্ভীর ভারী স্বরে পেছনে তাকালো সারফরাজ। অন্ধকার কক্ষ মশালের আলোয় আলোকিত। কক্ষের দরজায় বুকে হাত ভাঁজ করে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রয়েছে রুদ্ররাজ। পেছনে চারজন পুরুষ।
রুদ্রের গলার স্বর পেয়ে চিৎকার করে উঠল রূপকথা। আমাকে এই শয়তানের সামনে থেকে দূরে নিয়ে যাও সরফরাজ। একে আমি আর সহ্য করতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। ছটফট করতে করতে সারফরাজের বুকে লুকাতে চাইছে রূপকথা। লুইস আর অভিরূপকে টেক্কা দিয়ে রুদ্র কি করে এখানে প্রবেশ করলো সেই চিন্তায় সারফরাজের মাথা ঘুরে উঠল। অভিরূপ আর লুইস ঠিক আছে তো? সারফরাজ রুদ্রের পানে বন্দুক তাক করার আগেই রুদ্র কোনো বাজবিচার না করে সারফরাজের বাহুতে গুলি করে দিল। গুলি খেয়ে ব্যথায় কোকিয়ে উঠল সারফরাজ। রূপকথা চিৎকার করে উঠল সারফরাজকে জাপটে ধরে। সারফরাজ কোনো কিছু ভাবার আগেই রূপকথাকে সারফরাজের কাছ থেকে টেনে হিঁচড়ে নিজের কাছে নিয়ে নিল রুদ্র। এরপর সঙ্গে আসা গার্ডগুলোকে বলে উঠল, ধরে ওপরে নিয়ে আয় একে। আমার দাদাজানের অতৃপ্ত আত্মা তৃপ্ত করবো আজ আমি। যেভাবে আমার দাদাজানকে মেরেছে ঠিক সেইভাবেই ওকে মৃত্যু দিব আমি। রূপকথা ছটফট করে উঠল দুর্বল শরীরে। সে রুদ্রের পা জড়িয়ে কেঁদে উঠল। সরফরাজকে ছেড়ে দিন প্লিজ, ওকে মারবেন না। রূপকথার কাকুতিতে রুদ্রের বেশ হাসি পেল। রূপকথার চুল চেপে ধরে উপরে তুলে হিসহিস করে বলে উঠল, ওর মৃত্যুর পর তুমি আমার হবে ডার্লিং। হবু স্বামীর সামনে কেউ প্রেমিকের জন্য কাঁদে, ছি, লোকে মন্দ বলবে তো। এমন আদর সোহাগ করবো যে সব ভুলে যাবে। রানী করে রাখবো, রানী, বুঝলে? মাথার ব্যথায় চুলের গোড়া চেপে ধরে ক্লান্ত চোখে আর্তনাদ করে রূপকথা বলে উঠল, আমার দেহে এক বিন্দু প্রাণ থাকতে তুই আমায় পাবি না, অমানুষ। সরফরাজের জীবনের চরম ভুল সে তোকে বাঁচিয়ে রেখেছে। মামাতো ভাই হিসেবে সে তোকে ক্ষমা করেছে বারবার, কিন্তু তুই ক্ষমার অযোগ্য শয়তান, নিকৃষ্ট লোক। বলেই রুদ্রের মুখে থুথু ছুড়ল রূপকথা। রূপকথার গায়ের জামা দিয়ে মুখের থুথু মুছে রুদ্র বাঁকা হাসল। এরপর নিজের বুকের সাথে রূপকথাকে মিশিয়ে সারফরাজকে কটাক্ষ করে বলে উঠল, প্রাণভোমরা আমার বুকে দেখতে বেশ লাগছে না? তোর চাইতেই সুদর্শন আমি, তবু এই বুকে আমি মানতে চাইছে না। কি মন্দ কপাল আমার শালা। তুই ভুল করছিস রুদ্র, এর দাম চুকাতে পারবি না, ওকে ছেড়ে দে। সারফরাজকে ধরে রেখেছে চারজনে, তবুও যেন তারা গুলি খাওয়া সারফরাজকে আটকে রাখতে পারছে না। সারফরাজ হিংস্র বন্য পশুর ন্যায় পুনরায় দাঁত চেপে বলে উঠল, তোর বুকের খাঁচা খুবলে ছিড়বো আমি রুদ্র। তোর নোংরা হাত আমি কেটে কুকুর দিয়ে খাওয়াবো। ওকে ছেড়ে দে, তোর নোংরা স্পর্শে অপবিত্র হয়ে যাচ্ছে। অধিক রক্তপাতে সারফরাজের মাথা ঘুরে উঠছে। তার শরীর সায় দিতে চাচ্ছে না, মনে হচ্ছে হাত খুলে পড়ে যাচ্ছে। তবুও সারফরাজ চিবিয়ে বলে উঠল, ক্ষমতা থাকলে হাত ছেড়ে দিয়ে বাহাদুরি দেখা, চিন্তা দফন করে দিয়ে চলে যাবো শোরের বাচ্চা। রুদ্র ঠোঁট উল্টে কাঁধ উঁচু করে রূপকথাকে টেনে হিঁচড়ে এগোতে লাগলো। রূপকথা মাটিতে বসে যেতে চাইল। সে চিৎকার করে অনুনয় করতে লাগলো, আমি সরফরাজকে ছাড়া যাব না। সরফরাজকে তোমরা বেরো না, ওকে ছেড়ে দাও। সরফরাজ, সরফরাজ। কিন্তু রুদ্রের শক্তির কাছে শেষ রক্ষা হলো না রূপকথার। রূপকথাকে কোলে তুলে ছুটল রুদ্র। সারফরাজ পেছন থেকে চিৎকার করে বলে উঠল, আল্লাহর কসম, তোকে মেরে আমি তারপর মরব রুদ্র, তোর প্রাণ না নিয়ে আমি মরব না। লুইসের রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে সুভান চৌধুরীর উঠানে। পাশেই বুকে গুলি খেয়ে অচেতন অভিরূপ। সারফরাজ কাতর চোখে অভিরূপ আর লুইসকে দেখে চিৎকার করে কেঁদে উঠল। লুইসের সাথে কাটানো দিনগুলো চোখে ভাসতেই সারফরাজ উন্মাদ হয়ে উঠল। সারফরাজ ভাঙা গলায় ডাকল, লুইস, ওয়েক আপ, হেই লুইস। সারফরাজের ডাকে লুইস ওঠে না। চোখের জল ছেড়ে দিয়ে সারফরাজ আবার ধমকে ওঠে, I'm calling you, Louis. How dare you? Wanna die? এরপর অভির পানে তাকিয়ে সারফরাজ বলে ওঠে, ভং ধরেছিস তাই না অভি? আমাকে একা রেখে নাটক হচ্ছে, ঝুলিয়ে পেটাবো কিন্তু। রূপকথাকে নিজের কোলে বসিয়ে চেপে ধরে আছে রুদ্র। সারফরাজের অসহায় মুখ দেখে তার যেন আনন্দ আর ধরে না। রুদ্র প্রশস্ত হেসে বলে উঠল, তোর বডিগার্ড তো মাথা মোটারে সরফরাজ। পেছন থেকে এতগুলো গুলি করলাম, সে রিপিট পর্যন্ত করতে পারল না। হি হ্যাজ ডিসঅ্যাপয়েন্টেড মি। কোনো মজা আসেনি। হি ইজ এ ব্রাভ গাই। সামনে থেকে তেড়ে এসে মারতে চেয়েছিল আমায়, মরতে মরতে বেঁচে গেছি। আমিও পাল্টা আক্রমণ করলাম, ওমা অমনি লুটিয়ে গেল। ধ্যাত, সবকটা ফার্মের মুরগি। কথাগুলো বলেই রূপকথার হাতে বন্দুক গুজে দিয়ে নিজেই সারফরাজকে উদ্দেশ্য করে ট্রিগার চাপল রুদ্র। এরপর বলে উঠল, বল, তোর সাথে কিছুক্ষণ খেলা যাক। সারফরাজ কেঁপে উঠল বুকের ডান পাশে গুলি খেয়ে। রূপকথা শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে উঠল, নিজেকে ছাড়ানোর চেষ্টা করল রুদ্রের থেকে।
গুলি খেয়ে ঢলে পড়তে চাইল সারফরাজ, কিন্তু সারফরাজের দুই হাত এখনো পুরুষ চারজনের হাতে বন্দী। রুদ্র বাম হাত নাড়িয়ে আদেশ দিল, ছেড়ে দে, মরার আগে একটু বিষ ছাড়তে দে, হাজার হলেও ভাই হয় আমার। সারফরাজকে লোকগুলো ছেড়ে দিতেই সারফরাজ তেড়ে আসতে চাইল। সারফরাজের পানে তাকিয়ে কিটকিটে হেসে উঠল রুদ্র। এরপর রূপকথার কপালে বন্দুক ঠেকিয়ে বলে উঠল, নীল ডাউন করে আমার কাছে প্রাণ ভিক্ষা চা। যদি ভিক্ষা চেয়ে আমায় খুশি করতে পারিস তবে মাফ করে দিব, প্রমিস। সহসাই থেমে গেল সারফরাজের পা জোড়া। সারফরাজ রূপকথার পানে অসহায় নজরে তাকালো। রূপকথা মাথা ঝাঁকিয়ে বলে উঠল, তুমি এই শয়তানের সামনে মাথা নোয়াবে না সারফরাজ। আমি জানি তুমি ওকে চিরতরে শেষ করবে। আমার সারফরাজ এতটা দুর্বল নয়, তাই না? তুমি মাথা নোয়াবে না, আমার কসম লাগে। সপাটে রূপকথার গালে এক চর বসিয়ে রুদ্র বলে উঠল। আসল চাবি তবে এখানে। বলেই রূপকথার গলা টিপে ধরল। সারফরাজ চিৎকার করে বলে উঠল, ওকে ছেড়ে দে রুদ্র, ওর সাথে তোর কোনো লেনাদেনা নেই। তুই আমাকে যা খুশি কর, কিন্তু ওকে ছেড়ে দে। রুদ্র বেশ মজা পেল। সে হাসতে হাসতে বলে উঠল, রোয়া কোন ভিক্ষা চা, তোর নোয়ানো মাথা খুব করে দেখতে ইচ্ছে করছে আমার। বুড়ো বলেই সজোরে রূপকথার গলা টিপে ধরল। সারফরাজ অনুনয় করে বলে উঠল, ওকে ছেড়ে দে রুদ্র, আমি তোর সব শর্তে রাজি। রূপকথা ঘুঙিয়ে বলে উঠল। আমি মরে গেলেও তুমি মাথা নত করবে না সারফরাজ। রূপকথার থেকে দৃষ্টি সরিয়ে মাথা নত করে নিল সারফরাজ। এরপর পা ভেঙে বসার আগেই পুলিশের গাড়ির আলোতে আলোকিত হলো চারপাশ। সেই সাথে ভেসে এলো শক্ত গলা, জীবনের প্রথম তোকে কারো প্রাণ নেবার জন্য অর্ডার করছি সারফরাজ। নোটের পোলাদের পুঁতে ফেল। আমার মেয়ের জামাইকে মাথা নোয়াতে বলে কোন মাগির পোলা? তার জীব কত বড় দেখতে চাই আমি। উত্তপ্ত মরুভূমিতে হঠাৎ শীতল বর্ষণধারা যেমন অবিশ্বাস্য, ঠিক তেমনি এই ভয়ানক রাতের আধারে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে সুফিয়ান চৌধুরীর আবির্ভাব সারফরাজের কাছে কল্পনা ঠেকল। নিজের চোখ দুটো যেন ভুল দেখল। কঠিন হৃদয়ে সারফরাজের ইচ্ছে হলো সুফিয়ান চৌধুরীকে জড়িয়ে ধরে এই মুহূর্তে চিৎকার করে কাঁদতে। সারফরাজ করুণ চোখে সুফিয়ান চৌধুরীর পানে তাকিয়ে বহু কষ্টে বলে উঠল, রূপকথাকেও আঘাত করেছে কমিশনার সাহেব, অথবা আমি ঠিক কিচ্ছু করতে পারিনি। ও রূপকথা শরীরে নয়, আমার হৃৎপিণ্ডে আঘাত করেছে। সে আঘাত আমি যে সইতে পারছি না কমিশনার সাহেব। মেয়ের গায়ে রুদ্ররাজ আঘাত করেছে ভেবেই পায়ের রক্ত মাথায় ছলকে উঠল সুফিয়ান চৌধুরীর। তার মন বলল রুদ্রের গায়ের চামড়া তুলে লবণ মরিচ ভরতে। এদিকে সুফিয়ান চৌধুরীকে দেখে মোটেও ঘাবড়ালো না রুদ্ররাজ। সে আরও তেজি গলায় বলে উঠল, বুড়ো বয়সে বেঘরে প্রাণ হারাতে এলি কমিশনার। রুদ্রের মুখে তুই সম্বোধনে সুফিয়ান চৌধুরী তেতে উঠল। চোয়াল শক্ত করে সুফিয়ান চৌধুরী রুদ্রের উদ্দেশ্যে বলে উঠল, তোর জন্যই আজন্মের পাপ রুদ্ররাজ। নয়তো এমন নিকৃষ্ট পরিবারে কি করে তোর জন্ম হয়? বাপদাদি যেখানে হৃদয়হীন কসাই ছিল, সেখানে তুই আর ভালো হবি কি করে? বিধাতা বুঝি মরার জন্যই তোদের সৃষ্টি করেছে, তাই বলে এতটা ঘৃণিত কোনো মানুষ হয়? অবশ্য তোর কি দোষ? দোষ তোর রক্তের। পচা রক্ত বইছে তোর শরীরে, দুর্গন্ধওয়ালা কালো রক্ত। থু। বলেই সুফিয়ান চৌধুরী রুদ্রের উদ্দেশ্যে থুতু ছুড়লেন। সুফিয়ান চৌধুরীর কথায় রুদ্রের ক্রোধ আকাশ ছড়ালো। সে নিজের রাগ ধরে রাখতে না পেরে গুলি করতে চাইল সুফিয়ান চৌধুরীকে, কিন্তু সেই সুযোগ দিল না সুফিয়ান চৌধুরী। রুদ্রের হাতে গুলি করে দিল দক্ষ হাতে। এরপর বলে উঠল, দুদিনের মাস্তান হয়ে আমায় গুলি করবি? এতই সহজ? আরে পাপিষ্ঠ, তুই যখন তোর মায়ের পেটে তখন থেকে বন্দুক চালাই আমি। পুলিশ হয়ে তোর মতো জোচ্চরের হাতে গুলি খেলে মান সম্মান থাকবে বল? এদিকে গুলির তোড়ে রুদ্রের হাত থেকে পড়ে গেল বন্দুকখানা। ব্যথায় গর্জে উঠল রুদ্র। রুদ্রের অপর হাতে এখনও রূপকথা বন্দী। রুদ্ররাজ এর দুর্বলতার সুযোগ নিয়ে হাতে শক্ত কামড় বসালো রূপকথা। ব্যথা সইতে না পেরে রূপকথাকে ঝটকা দিয়ে ফেলে দিল রুদ্র। অসুস্থ রূপকথা ঘাসযুক্ত উঠানের কোণে হুমড়ি খেয়ে পড়ে আর্তনাদ করে উঠল। সারফরাজ দৌড়ে গিয়ে রূপকথাকে আগলে নিয়ে জাপটে ধরল। রূপকথা সারফরাজকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। সারফরাজ রূপকথার মাথায় চুমু খেয়ে দুর্বল গলায় বলে উঠল, সব ঠিক হয়ে যাবে, সব, কেঁদো না। সুফিয়ান চৌধুরী উপস্থিত বাকি চারজনের পায়ে একে একে গুলি করে মাটিতে শুইয়ে দিল। এরপর রুদ্রের সামনে এসে হিসিস করে বলে উঠল,
কোথায় কোথায় আঘাত করেছিস আমার মেয়েকে? বলেই রুদ্রের গালে সপাটে এক ঘুষি মেরে জিজ্ঞেস করলো। এখানে? ঘুষির আঘাতে ছিটকে গেল রুদ্র। সুফিয়ান চৌধুরী পুনরায় রুদ্রের কলার টেনে ধরে ঠোঁটে ঘুষি বসিয়ে বলে উঠল। নাকি এখানে? নিজের নিয়ন্ত্রণ যেন হারিয়েছেন সুফিয়ান চৌধুরী। যেই মেয়েকে আজ পর্যন্ত একটা ধমক পর্যন্ত দেননি, সেই মেয়েকে আঘাত করেছে বাইরের একজন ক্রিমিনাল। কোমরের বেল্ট খুলে 2 ভাঁজ করে বকলেসে দিয়ে রুদ্রের ভ্রু পেঁচিয়ে কপালে আঘাত করে বলে উঠলেন। কপালে মেরেছিস, রাইট? ও আমার কত আদরের মেয়ে জানিস? ব্যথায় দাঁত চেপে হুঙ্কার ছেড়ে উঠল রুদ্র। বেল্টের আঘাতে তার ভ্রু আর কপাল 2 কেটে রক্ত ছড়ছে। হাত দিয়ে সেই রক্ত মুছে লম্বা চওড়া রুদ্র সুযোগ বুঝে বেল্ট হাতে পেঁচিয়ে ধরে সুফিয়ান চৌধুরীকে হ্যাচকা টানে নিজের কাছে এনে গলা টিপে ধরল। অত লম্বা শক্তিশালী মানুষটার সামনে সহজেই ধরাশায়ী হতে নিলেন সুফিয়ান চৌধুরী। এই দৃশ্য দেখে রূপকথাকে ফেলে উঠে দাঁড়ালো সারফরাজ। তার দুই চোখ বন্ধ হয়ে আসছে, শরীর আর সায় দিচ্ছে না। বউকার হাতের ক্ষত থেকে গল গল করে রক্ত ঝরছে। তবুও সেসব তোয়াক্কা না করে সারফরাজ এলোমেলো পায়ে রুদ্রের পেছনে দাঁড়িয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে রুদ্রের পিঠ বরাবর এক ঘুষি বসালো। ঘুষির পাউন্ড প্রায় 900। এক ঘুষিতেই দম আটকে এলো রুদ্রের। তার শরীর দুর্বল হয়ে হাত ঝুলে পড়ল। রুদ্র সুফিয়ান চৌধুরীর গলা ছেড়ে দিয়ে হাঁটু মুড়ে বসে গেল উঠানে। সারফরাজ দাঁত চেপে চক্রাকারে ঘুরে সজোরে এক লাথি বসালো রুদ্রের মাথায়। মাথায় আঘাত পেতেই চিৎকার করে মাটিতে শুয়ে গেল রুদ্র। সারফরাজ যেন উন্মাদ হয়ে উঠল। সে লাথির উপর লাথি বসালো রুদ্রের বুকে, কোমরে, পেটে আর পিঠে। রুদ্র নড়বার শক্তিটুকু পেল না। সারফরাজের ইচ্ছে হলো ইট দিয়ে রুদ্রের মাথাটা থেতলে দিতে, কিন্তু এমনটা করল না সে। সারফরাজ রুদ্রকে টেনে হিঁচড়ে দাঁড় করালো। এই দৃশ্যে সুফিয়ান রূপকথা দুজনেই অবাক হলো। রূপকথা চিৎকার করে বলে উঠল। ওকে মেরে ফেলো সারফরাজ, ও একটা নিকৃষ্ট মানুষ। এই পৃথিবীতে ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। প্লিজ কিল হিম। সুফিয়ান চৌধুরীও অবাক হয়ে বলে উঠলেন। এই জানোয়ারটাকে আবার কোন সুযোগ দিতে চাইছিস? সারফরাজ রুদ্রের ভারী দেহসহ টলতে টলতে বলে উঠল। ওকে অনেক সুযোগ দিয়েছে কমিশনার সাহেব, আর কোনো সুযোগ আমার কাছে অবশিষ্ট নেই। আমার মা খুব আশা করছেন ওর হালও যেন আমার মায়ের মতো হয়। পাগল মায়ের আবদার কি আর অপূর্ণ রাখি বলুন? সুফিয়ান কপাল চুলকে ঘাবড়ে শুধালেন। ওকে নিয়ে ঢাকা যাবি? না স্যার। তবে? কিছুটা উত্তেজিত গলায় শুধালেন সুফিয়ান চৌধুরী। সারফরাজ রুদ্রকে টেনে হিঁচড়ে নিয়ে হাঁটতে হাঁটতে বলে উঠল। ও আজ থেকে এই বন্দিশালায় বন্দি থাকবে, ঠিক যেমনটি থেকেছে আমার মা। রুদ্রের শ্রবণ ইন্দ্রিয়ে কথাখানা প্রবেশ করতেই সে সজাগ হতে চাইল, কিন্তু বুক পিঠে চূড়ান্ত খিল দিয়েছে। শ্বাস পর্যন্ত আটকে আটকে আসছে। তবুও নিজেকে শেষ রক্ষা করার জন্য সারফরাজের গুলি করা ক্ষততে চেপে ধরে ভাঙা ভাঙা গলায় কোকিয়ে বলে উঠল। আসতে চাইলে ছেড়ে দে আমায় সারফরাজ। রুদ্রের হাতের পিষ্টনে সারফরাজের বুকের ক্ষত থেকে আরও বেশি করে রক্ত ঝরতে লাগলো। ব্যথায় দাঁত চেপে চিৎকার করে উঠল সারফরাজ। মনে হচ্ছে মৃত্যু যন্ত্রণাও বুঝি এর চাইতে সহজ। সারফরাজ রুদ্রের গলা চেপে ধরল সহসাই। বরফ নীল চোখজোড়া কেমন ফ্যাকাশে হয়ে আসছে, শরীরখানাও নির্জীব হতে চাইছে। সারফরাজ রুদ্রের গলা চেপে ধরতেই সারফরাজের থুতনিতে ঘুষি বসালো রুদ্ররাজ। সারফরাজ তবুও রুদ্রের গলা ছাড়ল না। সারফরাজ ব্যথায় গুঙিয়ে বলে উঠল। আমি মরলে তোকে নিয়েই মরব রুদ্র। আমার হাত থেকে তোর আজ নিস্তার নেই। তুই যতই চেষ্টা করিস আজ আর বাঁচতে পারবি না। এদিকে শ্বাস নিতে না পেরে রুদ্রের ফর্সা মুখ নীল হয়ে উঠল। হৃদগতি এই বুঝি থেমে যায়। রুদ্র কথা বলতে চাইল, কিন্তু পারল না। চোখ উল্টে এলো রুদ্রের। সে ছটফট করতে করতে সারফরাজের পায়ে কিক করল। অসহনীয় ব্যথায় রুদ্রের গলা ছেড়ে দিয়ে হাঁটু ভেঙে বসে গেল সারফরাজ। গলা উন্মুক্ত হতেই রুদ্র যেন প্রাণ ফিরে পেল, কিন্তু তার শরীর অসাড় হয়ে পড়ল। মাথাটা কেমন ঘুরতে লাগলো। বুকে তীব্র ব্যথা। বুক চেপে ধরে মাটিতে মুখ থুবড়ে পড়ে গেল রুদ্র। সারফরাজ বহু কষ্টে মাটি থেকে উঠে দাঁড়ালো। এরপর রুদ্রের পা ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো পাতাল ঘরের দিকে। অচেতন রুদ্র জানতেও পারল না তার অবস্থান ওই বন্দিশালাতেই পোক্ত হতে চলেছে। ওই অন্ধকার ঘুটঘুটে কক্ষে একাকী কি করে কাটাবে রুদ্র? সুফিয়ান চৌধুরীর সহায়তায় রুদ্রকে শিকল দিয়ে বেঁধে শক্ত চৌকিটার উপর শুয়ে রাখল সারফরাজ।
জগে অল্প পানি আর রূপকথার জন্য রুদ্রের দেয়া বাসি খাবার টেবিলে রেখে বাইরে বেরিয়ে এলো। এরপর লুইসের মৃতদেহের সামনে হুমড়ি খেয়ে গগন কাঁপিয়ে চিৎকার করে ডাকলো সারফরাজ। লুইস, ওয়েক আপ! হেই লুইস, আমাকে একা ফেলে কোথায় গেলে তুমি? ইয়ংকে কি জবাব দেবো আমি? লুইস! যেই লুইস সারফরাজের ডাকে বন্দুক হাতে পজিশন নিয়ে দাঁড়িয়ে যেত, সেই লুইসকে হাজার ডেকেও আর জাগানো যাচ্ছে না। সারফরাজ লুইসের দেহ বুকে নিয়ে অঝরে কাঁদল। রূপকথা সারফরাজের কান্নায় নিজেকে আটকাতে পারল না। একদিকে অভিরূপের দেহ, অন্য পাশে লুইস। রূপকথা আর সুফিয়ান চৌধুরী অভির পাশে বসে রাখল। অভিরূপ, অভি? সুফিয়ান চৌধুরী পাংশু মুখে অভিরূপের পালস চেক করলেন। পালস রেট খুবই কম। এই মুহূর্তে অভিরূপকে হসপিটালে অ্যাডমিট করতে না পারলে অভিকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। সুফিয়ান চৌধুরী নিজের শক্ত হাতে অভিকে কাঁধে তুলে গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিলেন। এরপর বন্ধু সাকলায়েন রহমানকে কল করলেন। সাকলায়েন রহমান ন্যাশনাল এয়ার রেস্কিউ কমান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা। সুফিয়ান চৌধুরীর জন্য নিজের জান পর্যন্ত দিতে প্রস্তুত, কারণ তাদের বন্ধুত্ব সেই বাল্যকালে। ভদ্রলোক কেবলই ডিউটি থেকে ফিরে আরামে ঘুমিয়েছেন। এমন সময় ফোন আসায় বেশ বিরক্ত হলেন। তবুও জরুরি ফোন ভেবে ফোন হাতে নিতেই সুফিয়ান চৌধুরীর নম্বর দেখে ঘাবড়ে গেলেন। সাকলায়েন ঝটপট ফোন রিসিভ করে ব্যস্ত গলায় শুধালেন,